হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কিংবদন্তি ইউটিউব চ্যানেল। আমি সৌরভ রয়। আপনারা আজকে শুনতে চলেছেন 4th এপিসোড অনির্বাণ অনিরুদ্ধ সিরিজের মৃত্যু থেকে ফেরা। এপিসোডটি শুরু করার আগে আমরা 3rd এপিসোডের জিসটা বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রত্যেকটি এপিসোড আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সমেত দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা ওখান থেকে শুনে নিন। সো 3rd এপিসোডটা হচ্ছে, গল্পের প্রথমে শোনা যায় যে কি অনিরুদ্ধর বাড়ির সামনে পুলিশের পাহারা বসেছে। অমরেন্দ্র সান্যালের গুলি লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে অমরেন্দ্র সান্যালের পার্সোনাল বডিগার্ড ছাড়াও পুলিশের পাহারাও বসানো হয়েছে। ইন্সপেক্টর দেবাঙ্গী খোঁজ পেয়েছে যে এর পরের টার্গেট একজন ডাক্তার। গল্পের পরবর্তী সিনে দেখা যাচ্ছে কালু গুন্ডারা সেই ডাক্তার আর কম্পাউন্ডারের ওপর চড়াও হয়েছে। সেখানে কথা কাটাকাটিতে গুন্ডারা গুলি চালিয়েছে এবং সেই গুলি গিয়ে লেগেছে কম্পাউন্ডার দীনেশের গায়ে। অন্যদিকে অনিরুদ্ধ কালু গুন্ডাদের খোঁজখবর নিতে গিয়ে তাদের চোখে পড়ে গেছে, কোনো একটা কারণে তার ফোনটা সুইচড অফ হয়ে গেছে। আর অন্যদিকে অনির্বাণ সুমিতের থেকে জানতে পারে যে অনিরুদ্ধকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আপনারা শুনতে থাকুন পরবর্তী অংশের ঘটনাবলী। নার্স কোথায় গেলেন? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমায় অন্য কোথাও পাঠাবার ব্যবস্থা করতে হবে। আর ডাক্তারকে একবার ডাকুন। নার্স এগিয়ে এসে অমরেন্দ্র সান্যালের বেডের একপাশে দাঁড়ালো। কি ব্যাপার বলুন তো? আপনাকে না কতবার বলেছি এভাবে চেঁচামেচি করবেন না। আপনার হাতের কাছে একটা ব্যান্ডেজ করা হয়েছে, বেশি নড়াচড়া করলে সেখান থেকে আবার রক্ত বেরোতে পারে। সেটা আমি ভালোভাবেই জানি, সেটুকু আমায় বলতে হবে না। তবে আপনি আমার গার্ডদের ঢোকার ব্যবস্থা করে দিন, তারা এখানে না থাকলে আমার এখানে একদম ভালো লাগছে না। নার্স এগিয়ে এলো অমরেন্দ্র সান্যালের দিকে। তখন হঠাৎ করেই তার পাশে ঝুলিয়ে রাখা কাগজের ওপর কি যেন লেখা দেখতে দেখতে বলে ওঠে, আপনার প্রেশারটা কিন্তু বেশি রয়েছে, এভাবে উত্তেজিত হবেন না। এখন চুপ করে ঘুমিয়ে পড়ুন, একটু পরেই আপনার সকালের ব্রেকফাস্ট আমি নিয়ে আসবো। ব্রেকফাস্ট? 2টো পাউরুটি আর সেদ্ধ ডিম, আর তার সঙ্গে চিনি ছাড়া দুধ? অমন ব্রেকফাস্ট আমার বাড়ির কাজের লোকও খায় না। কাজের লোক খায় না? সে কথা ঠিক, তবে আপনাকে খেতে হবে। তাছাড়া ওই দুধের মধ্যে ওষুধ দেওয়া থাকে যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তার জন্যই ওটা এমন বলে মনে হয়। তাছাড়া ওগুলো ছাড়া আপনাকে খাবার কিছু দেওয়া যাবে না। আচ্ছা বেশ, দুপুরে আপনি যখন লাঞ্চ করবেন তখন আপনাকে ডালের জল দেওয়ার ব্যবস্থা করব। অমরেন্দ্র সান্যালের মনে হলো কথাটা বলে যেন নার্সটা একটু হাসল, কিন্তু তার মুখের দিকে তাকাতেই দেখা গেল তার মুখ গম্ভীর মুখে এসে সকালে ডাক্তারের চেকআপের রিপোর্টগুলো ভালো করে সে দেখছে। তারপর ঘরের বাইরে গিয়ে যেন অমরেন্দ্র সান্যালকে শুনিয়েই বলে গেল, কেউ চুপ করে থাকবে না, সব সময় চেঁচামেচি। অন্য সময় হলে অমরেন্দ্র সান্যাল এই কথার উত্তর দিতে পারতেন, কিন্তু হাতের কাছে আঘাতটা যে বেশ লেগেছে তার, সেটা তিনি নিজেও ভালোভাবে বুঝতে পারছেন। হাতটা সহজে নাড়াতে পারছেন না, দাঁড়াতে গেলেই ব্যথা হচ্ছে। বিছানায় আবার শুয়ে পড়লেন তিনি, আর বালিশে মাথাটা রাখতেই সেদিনের কথাটা মনে পড়ে গেল তার। সন্ধ্যের একটু পরেই হবে। তিনি ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলেন। ওইটুকু ছোট ব্যালকনি তিনি ইচ্ছা করেই করেছেন যাতে তার একার ছাড়া ওখানে দাঁড়ানোর অন্য কারোর যেন ব্যবস্থা না হয়। ওপরে খোলা ছাদ রয়েছে, যখন প্রয়োজন সেখানে যেতে পারেন। ব্যালকনিটায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে লোকটাকে দেখতে পেয়েছিলেন। তখন যদি একটু সাবধান হতেন। আর তাছাড়া বেশ কিছুক্ষণ আগেই তাকে মোবাইলে কেউ একজন সাবধান করে দিয়েছিল। লোকটাকে অনেকক্ষণ ধরেই তিনি দেখছিলেন। আধো অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখা যায় না, কিন্তু সেই লোকটার হাবভাবের মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করে তিনি ঘরে ঢুকতে যাবেন, অমনি অন্ধকারের ভেতর থেকে যেন কেউ একজন ঝাঁপিয়ে পড়ল লোকটার হাতে। তবে ততক্ষণে দুপুরে আপনার জন্য সাদা ভাত ও ডালের জল ও তার সঙ্গে সামান্য একটু ডাল দেওয়ার ব্যবস্থা আমি করতে পারি। তবে এছাড়া আর কিছু হবে না, যা হবে সমস্তটাই সেদ্ধ। আপত্তি আছে কোনো? নার্সটা যে কখন ঘরে এসে ঢুকেছে সেটা অমরেন্দ্রবাবু জানেন না, তাই সেদিকে না তাকিয়ে একটু বিরক্তি মাখা গলায় বললেন, সবই যখন আপনাদের হাতে, তাহলে আপনাদের যা ইচ্ছা করুন, আমায় আবার জিজ্ঞেস করার কি আছে?
নার্স কিছু বলল না। একটা ছোট্ট প্লেটে কাটা 4 টুকরো আপেল অমরেন্দ্রবাবুর পাশের ছোট টেবিলের ওপর রেখে চলে গেলেন। অমরেন্দ্রবাবু একবার তাকিয়ে দেখলেন কাটা আপেলের টুকরোগুলোর দিকে। তারপরে একটা অদ্ভুত রাগ কিংবা অভিমানে মুখ ফিরিয়ে নিলেন জানলার দিকে। জানলা দিয়ে বাইরে রোদের আলো দেখা যায় না। তিনি মনে করতে লাগলেন কতদিন এই হাসপাতালে বন্দী রয়েছে। আচ্ছা, কতদিন হলো? 4 দিন নাকি 5 দিন? দেখ সঞ্চারী, এতটা ভেঙে পড়ার মতো এখনই কিছু হয়নি, এত সহজে কিছু হবেও না। আর তাছাড়া যদি তেমন কিছু একটা হতো তাহলে আমরা ঠিক খবর পেয়ে যেতাম। সঞ্চারীর গলা ধরে এসছিল। সেভাবেই সে আবার বলল, ও তাহলে তাহলে ওর মোবাইলটা অফ আসছে কেন? মোবাইলটা যাই হোক, ওর তো কোনো খোঁজ নেই। 2 দিন কেটে গেল, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। আমার কিন্তু ভীষণ ভয় করছে অনির্বাণদা। যদি যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন? তাছাড়া পুলিশের কাছেই যখন কোনো খোঁজ নেই, আমরা আর কি করব? শেষবার যখন অনিরুদ্ধদা বাড়িতে এসেছিল বলেছিল সে কিছু একটা সন্দেহ করছে, কোথায় যেন একটা যাওয়ার কথাও বলেছিল, কিন্তু ঠিক কোথায় যাওয়ার কথা সেটা আমাকে খুলে বলেনি। অনির্বাণের মুখ গম্ভীর। ঘরের দরজা জানলা সবকিছুই আগের মতোই বন্ধ। ঘরে অনির্বাণ, ভাস্কর আর সঞ্চারী বসে রয়েছে। অনির্বাণের সামনে তার মোবাইলটা রাখা, পিস্তলটাও টেবিলের এক পাশে। মুখের কাছে 2 আঙুল রেখে অনির্বাণ ভেবে চলেছিল। মনের মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরে ফিরে আসছে। অমরেন্দ্র সান্যালের হাসপাতালে থাকা সুরক্ষা, ডাক্তারের ওপর রাতের বেলা আক্রমণ, তার সঙ্গে কম্পাউন্ডার ছেলেটার অবস্থা খুব একটা ভালো নয়। এর মধ্যে অনিরুদ্ধ মিসিং। আর এদিকে দেবাঙ্গী জানিয়েছে কোনো একটা জটলা ওরা পাকাচ্ছে। কিভাবে পাকাচ্ছে, কেন পাকাচ্ছে, তার সঠিক কোনো তথ্য এখনো খুঁজে বার করা হয়নি। অনির্বাণ টেবিলের ওপর একটা ঘুষি মেরে বলল, আমি তোকে এখানে বসে বলে যাচ্ছি, একটা কাউকে আমি ছেড়ে দেব না। কলকাতা শহরে ওদের দলের যে কটা লোক আছে সবকটাকে কুত্তার বাচ্চার মতো আমি রাস্তায় ফেলে মারব। সঞ্চারী কিন্তু আজ আর অবাক হয়ে তাকালো না। অনির্বাণ যে মাঝে মাঝে কথায় কথায় এরকম ভাষার প্রয়োগ করে সে কথা সঞ্চারী জানে, কিন্তু অনির্বাণ সঞ্চারীর সামনে, বিশেষ করে কোনো মহিলার সামনে, ওইসব কথা বলা থেকে বিরত থাকে। কিন্তু আজ আর সে নিজেকে আটকাতে পারল না। সঞ্চারীও কিছু বলল না। ভাস্কর কঠিন চোখে তাকিয়ে রইল অনির্বাণের দিকে। তারপর বলল, আচ্ছা অনির্বাণদা, অনিরুদ্ধদার মোবাইলটা শেষবার কোথায় অফ হয়েছিল? ডাক্তার বিনয় সামন্তের চেম্বার থেকে। কথাটা বলতে বলতে অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর একটা রাগী স্বরে নিজের হাত মুঠো করে নিল এবং বলল, সরে বাচ্চা, একদম ভুলে গেছি। আমি তো লিড দিয়েছিলাম যে ওই ডাক্তারের ওপর একটা আক্রমণ হতে পারে। ডাক্তারের ওপর যারা আক্রমণ করবে তারা বেশ কয়েকদিন ধরে ডাক্তারের ওপর নজর রাখবে, এটাই স্বাভাবিক। কারণ ডাক্তার সকালে যখন ডাক্তারখানায় যায় তখন আশেপাশে লোকজন বেশ থাকে, কিন্তু যখন ফেরে তখন লোকজন কমে যায়। তার সঙ্গে থাকে শুধুমাত্র এত বড় ভুল আমি কি করে করলাম। ডাক্তারকে আগেই প্রোটেকশন দেওয়া উচিত ছিল, কিন্তু শুধু সব জায়গায় প্রোটেকশন দিলে যে অপরাধী ধরা যাবে না। তার মানে অনিরুদ্ধ যেখানে গিয়েছিল সেখানে অপরাধীদের থাকার সম্ভাবনা আছে। তাদের নাকি একবার দেখাও গেছে। অনির্বাণদা, আমার কিন্তু মনটা খুব কু ডাকছে গো, খুব কু ডাকছে। সঞ্চারী, এখনই নার্ভাস হয়ে পড়িস না, একটু ধৈর্য রাখ, আমি দেখছি। সঞ্চারী আর চুপ করে বসে থাকতে পারল না। অনেকক্ষণ ধরে সে নিজেকে সামলে রেখেছিল। এবার 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আর কত অনির্বাণদা, 2 দিন কেটে গেছে, 2 দিন। 48 ঘন্টার মধ্যে ওর কোনো খবর নেই। পুলিশ কিচ্ছু করতে পারছে না। অথচ পুলিশের জন্যই কিন্তু সে আজ এই কাজে হাত দিয়েছিল। তখন বারবার করে আমি। সঞ্চারী তার কথা শেষ করতে পারল না। তার আগেই অনির্বাণ ফোনটা তুলে নিয়ে কাকে যেন ফোন করল। বলল, সুমিত, যে ডাক্তারের কথা তোমায় বলেছিলাম, ওই বিনয় সামন্ত,
তার কম্পাউন্ডারের ওপর 2 দিন আগে একটা হামলা হয়েছে। আশা করছি সে হাসপাতালেই আছে। অপর প্রান্ত থেকে সুমিত বেশ জোরের সাথে উত্তর দিল, ম্যাডামের কথায় তাকে আমরা অ্যারেস্ট করেছি। ওই ছেলেটার নাম দীনেশ। ছেলেটাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশের পাহারা রাখার কথা দেবাঙ্গী ম্যাডাম নিজেই বলেছিলেন, তাই সেখানে পাহারা আছে। তবে তার ওপর কিন্তু কারো নজর রয়েছে বলে মনে হয় না। নজর তার ওপর থাকবে না, নজর থাকবে ওই ডাক্তারের ওপর। ডাক্তারকে একটু লক্ষ্য রাখা প্রয়োজন, বুঝলে? কিন্তু অমরেন্দ্র সান্যালকে তো ওরা আক্রমণ করেছিল, মারার চেষ্টাও করেছিল, কিন্তু ডাক্তারকে না মেরে তার কম্পাউন্ডারের ওপর আক্রমণ করলো কেন? সেটা তো বুঝতে পারছি না। ওদের আসল লক্ষ্য কি সেটাই আমি জানি না। টার্গেট যে ডাক্তার এটা জানি, তবে তারপরে ওরা আর কি করতে চাইছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। মোহনলালের ব্যাপারে কোনো খবর নেই স্যার। 2-1 কাছ থেকে জানা গেছে যে সে শহরের বাইরে আছে। মোহনলালকে তুমি চেনো না সুমিত? মোহনলাল হলো গুন্ডার বাপের বাপ। কলকাতার বাইরে থেকেও কলকাতায় সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবে। আসলে এই গুন্ডাদের সিস্টেমটা এতটাই স্ট্রং, কিন্তু আমাদের পুলিশের সিস্টেম নয়। আমাদের মধ্যে অনেক দুমুখ কাল সাপ থাকে, কিন্তু ওদের মধ্যে সেসব থাকে না। শোনো, তুমি আমার কথা শোনো। ওই ছেলেটার ওপরে পুলিশের পাহারা রাখছো তো, ঠিক আছে, ডাক্তারের ওপর নজর রাখো। এদিকে অমরেন্দ্র সান্যালের খবরটা কিন্তু রাখতে হবে। আর খুব সাবধান, অমরেন্দ্র সান্যালের ওপর হাসপাতালেও কিন্তু হামলা হতে পারে। তার সম্ভাবনা খুব কম। সেখানে সাদা পোশাকে পুলিশ রয়েছে। তার কেবিনের দরজার সামনে 2জন পুলিশের পাহারাও আছে। এমনকি তার 2জন বডিগার্ডও রয়েছে। তাছাড়া ভেতরে বাইরে যারা যাওয়া আসা করছে তার কেবিনে সবাইকেই পরীক্ষা করে নেওয়া হচ্ছে। আর অনিরুদ্ধর কোনো খবর? যেখানে তার মোবাইলটা শেষবার ট্রেস করা গেছে সেই এলাকাটা ডাক্তারের চেম্বারের কাছাকাছি। ওখানে একটু খবর নাও। আশেপাশের চায়ের দোকান কিংবা পান বিড়ির দোকান, যদি কেউ কিছু দেখে থাকে সেখানে খোঁজ খবর নিয়ে দেখো। রাতের বেলা কেউ কিছু হয়তো দেখেছে হয়তো। আরও কিছু বলে মোবাইলটা কেটে দিল অনির্বাণ। তারপর চেয়ারের ওপর বসে পড়ে বলল, আমার কথা ভালো করে শোন। আমার মন বলছে অনিরুদ্ধর কিছু হয়নি। ওরা এত সহজে অনিরুদ্ধর কোনো ক্ষতি করবে না, কারণ অনিরুদ্ধ আমাদের হয়ে কাজ করছে। অনিরুদ্ধর সাহায্যে ওরা আমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারবে, অন্তত আমার তো সেটাই মনে হচ্ছে। কিন্তু আমি জানি, যাই হয়ে যাক না কেন অনিরুদ্ধদা মুখ খুলবে না, এইটুকু আমি বিশ্বাস করি। অনির্বাণ 2টো হাত মাথার পেছনে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, হ্যাঁ, সেটাই তো ভয় রে ভাস্কর। অনিরুদ্ধ সেই প্রথম থেকে একই রয়ে গেছে, সেখানেই চিন্তা। কিন্তু একবার যদি সে সুযোগ পায়। আবার মোবাইলটা বেজে উঠতেই অনির্বাণ উঠে গেল। সঞ্চারী তখন নিজেকে সামলে নিয়েছিল, বলল, ভাস্কর, তোমার কি মনে হয়? ভাস্কর কি বলবে বুঝতে পারল না। এই মুহূর্তে তার কি বলা উচিত সেটাও তার মনে এলো না। বারবার মনে হতে লাগলো অনিরুদ্ধদার বারণ শুনে সে কেন তার সঙ্গে গেল না। দুজনে থাকলে অন্তত কিছু একটা ব্যবস্থা করা যেত। এর আগেও এমন বিপদের মধ্যে ওরা অনেকবার পড়েছে, কিন্তু সেখানে ওরা দুজন একসঙ্গে ছিল। অনির্বাণ ফিরে এসে জানালো তাকে বেরোতে হবে। একটু সাবধানে থাকতে বলে গেল ওদের। প্রয়োজন হলে সাদা পোশাকের পুলিশ বাড়ির ওপর নজর রাখবে। এখন খুব সাবধানে থাকতে হবে তাকে। একটা ভুল পদক্ষেপ অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। অনিরুদ্ধ গাড়িতে আসেনি। সামনের রাস্তা থেকে একটা গাড়ি তাকে নামিয়ে দিয়ে গিয়েছিল। ফোন করলে সে আবার চলে আসে। অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে এগিয়ে গেল। একবার পেছনে ঘুরে দেখলো একটা লোক ছাতা মাথায়, পরনে সাদা রঙের পাঞ্জাবি, ফতুয়া পরে আছে। সে হাঁটতে হাঁটতে বড় রাস্তা থেকে বাড়ির দিকে যাচ্ছে। কি মনে হতে একবার লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো সে। তারপরে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। অনিরুদ্ধ কোথায় আছে সেটা তাকে জানতেই হবে। আমি জানি গুলিটা যেভাবে লেগেছে তাতে বিপদ আছে, কিন্তু গুলিটা তো বার করতেই হবে। তার জন্য যত টাকা খরচ হয় সে টাকা আমি দিতে রাজি আছি, কিন্তু ব্যবস্থা কিছু একটা করতেই হবে। আসল কথা সেটা নয়, আসলে এই ব্যাপারটা পুলিশকে তো বলতেই পারতেন।
পুলিশে আপনারা খবর দিয়েছেন তা বুঝতে পারছি, কিন্তু পুলিশের সাথে এসব বিষয়ে কথাবার্তা না বলে ছেলেটা যদি কিছু হয়ে যায় তখন পুলিশ এসে আমাদের ধরবে। তাছাড়া ওর বাড়ির লোকেদেরও কোনো খবরাখবর তো আপনি দিতে পারছেন না। আপনাকে তো বলা হলো ওর বাড়িতে একবার খবর দিন। দেখুন, ছেলেটার বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। ওর বাড়ির লোকেদের আমি খবর দিই সেটাও চায় না। বুঝতেই পারছেন, ওরা জানলে ওরা চিন্তাই করবে। তবে আমি বলছি, খুব একটা সমস্যা হবে না। আরে ধুর মশাই, আপনার একটা চেম্বার আছে, না হয় ডাক্তারিও পাস করেছে, তাই বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আপনি বেশি বোঝেন। যা বলেছি তার বাইরে কিচ্ছু হবে না। দেখুন যদি অন্য কোনোভাবে কিছু করা যায়। কথাটা বলে ডাক্তার চলে যেতেই পাশ থেকে একজন স্বাস্থ্যকর্মী গোছের কেউ ডাক্তারের পাশে এসে আস্তে আস্তে বলল, দেখুন, ওইভাবে কিছুই হবে না, বুঝতেই পারছেন তো। যদি একটু অন্য কোনো রাস্তায় হাঁটেন তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। আপাতত 5,000 লাগবে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা হয়ে যাবে ঠিক। ডাক্তার অবাক হয়ে তাকালো লোকটার দিকে। তার পরনে হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীদের পোশাক, তার হাতে একটা খাতা মতো কিছু একটা ধরা। কিন্তু এটা তো সরকারি হাসপাতাল, আর এখানে তো সব কিছুরই ব্যবস্থা আছে। মানে সব কিছু তো সরকার থেকে দেওয়া হয়, তাহলে এখানে আবার টাকা লাগবে কেন? হ্যাঁ, এটাই হলো আপনার সমস্যা, বুঝলেন। আপনার কথা আমি শুনেছি, আপনি বেশ নামকরা একজন ডাক্তার। নামকরা ডাক্তার মানে ওই কম পয়সায় চিকিৎসা করেন আর কি। তাই গরিব রোগীগুলো আপনার কাছে এসে ভিড় করে, তাতে আমাদের কত লোকসান হয় বলুন তো। ডাক্তার তার দিকে তাকিয়ে রইল। ওইসব কথা এখন আপনাকে বোঝানো যাবে না। এখন যদি আপনি ওই ফ্রিতে সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন ভেবে এখানে এসে থাকেন, তাহলে কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারবেন না, আগেই বলছি। ডাক্তারের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। টাকা যে ডাক্তারের আছে সে কথা তিনি নিজেও জানেন। সে টাকা দিয়ে তিনি যে কোনো নার্সিং হোম কিংবা প্রাইভেট হাসপাতাল ভর্তি করাতেই পারতেন দিনেশকে, কিন্তু সরকারি হাসপাতালের ওপর তার একটা আস্থা ছিল। কিন্তু এখন সে আস্থাটা যেন ধীরে ধীরে কমে আসতে লাগলো। ডাক্তারবাবু তবুও শেষবারের মতো চেষ্টা করলো, বলল, দেখুন, আমি নিজে একজন ডাক্তার, আর চিকিৎসার জন্য টাকা দেব, তাও আবার সরকারি হাসপাতালে। নিজের মুখের সামনে দিয়ে একবার হাত চালিয়ে নিয়ে সেই স্বাস্থ্যকর্মী বলল, দেখুন, আপনার ওই লেকচার আর ওই সততার কথা আপনি আপনার পকেটে গুঁজে রাখুন। জান, শুধু শুধু সকালটা মাটি হলো, এখনো পর্যন্ত একটাও খদ্দের জোটাতে পারলাম না। ধর, গলাটাই নষ্ট। যেটা বললাম সেটা করুন। হ্যাঁ, যান। কথাটা বলে আর সে দাঁড়ালো না। ডাক্তার বিনয় সামন্ত ধপ করে চেয়ারের ওপর বসে পড়ল। হঠাৎ করেই তার মনে পড়তে লাগলো মাটিতে শুয়ে থাকা দিনেশের বলা সেই কথাগুলো। ডাক্তারবাবু, দেখেছেন কাদের জন্য করছেন? বিনয় সামন্তের চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসে। তিনি শক্ত মনের মানুষ, এত সহজে তিনি ভেঙে পড়েন না। কিন্তু দিনেশের গায়ে ও পিঠে গুলিটা লাগার পর থেকে তিনি কেমন যেন অদ্ভুত একটা অস্থিরতা বোধ করছেন। যেন মনে হচ্ছে তার বুকের ভিতরে পাঁজরের কোনো একটা হাড় হঠাৎ করে যেন ভেঙে গেছে। একটা অদ্ভুত অবসাদ চারপাশ থেকে এসে তাকে ঘিরে ধরে। আশপাশ থেকে ভেসে আসা লোকজনের কথাবার্তা ও ওয়ার্ড বয়ের হাঁক ডাক, ডাক্তারের হেঁটে যাওয়ার লোকজনের কথাবার্তা, মোবাইলের শব্দ, রিংটোন, সবকিছুই তার কানে আসছে। কিন্তু কোথাও যেন ডাক্তারবাবুর মাথার মধ্যে ঘুরছে দিনেশের বলা সেই কথাগুলো। কাদের জন্য করছেন ডাক্তারবাবু? বিনয় সামন্ত দু চোখে অন্ধকার দেখলেন। ধপ করে তিনি চেয়ারের ওপরেই মাথা ঘুরে পড়ে গেলেন। শুয়োরের বাচ্চা শালা, এত মার খেলে তো যে কেউ মুখ খুলবে রে। তুই মুখ খুলছিস না কেন? আবে কি দিয়ে তৈরি বলতো তুই? অনিরুদ্ধ ঠোঁটের এক পাশ থেকে রক্ত গড়িয়ে নিচের দিকে এসে পড়েছিল।
কোনো রকমে থুতুর সাথে রক্তটাকে সে ছুঁড়ে দিল গুন্ডাটার মুখের দিকে। সঙ্গে সঙ্গে মুখের পাশ দিয়ে রক্তটা হাত দিয়ে মুছে নিল অনিরুদ্ধ। কিন্তু গুন্ডাটা আবার ঘুষি চালালো অনিরুদ্ধর মুখ লক্ষ্য করে। আবার অনিরুদ্ধর মাথাটা ঝুঁকে পড়ল। দেখ, এখনো ভালোভাবে বলছি, সত্যি কথাটা বল। তোদের প্ল্যান কি? তোদের এই দলে কে কে আছে? দেখ, কয়েকটা বড় বড় মাথা যে আছে সে তো বুঝতেই পারছি। তুই তো সামান্য চুনোপুটি। না হলে অমনভাবে আমার এলাকায় আমাকে ধরতে ঢুকে যাস? অনিরুদ্ধ কোনো রকমে সামান্য হাসল। তার সাদা দাঁতের ফাঁকে রক্ত দেখা গেল। তুই কি ভেবেছিস তুই আমায় এখানে আটকে রাখবি আর আমি সব কথা বলে দেব? একটা কথা আমি খুব ভালোভাবে জানি, ধরতে আমাকে হবেই। তোদের সত্যি কথা বলি আর মিথ্যে কথা বলি, তোরা আমায় ছাড়বি না। তাই যতদিন না তোদের সব কথা সত্যি বলবো, ততদিন আমার বেঁচে থাকার একটা সুযোগ রয়েছে। তাই সেই সুযোগটা আমি হারাতে চাই না। আশেপাশে আরো কয়েকজন দাঁড়িয়েছিল। তার মধ্যে একজন বলল, বস তো এখনো বাইরে আছে, আর তার কাছ থেকে কোনো অর্ডারও আসেনি। কি করা যায় বলতো? মালটাকে খালাস করে দেবো, তারপর মাটি চাপা দিয়ে দেবো? একদম না, সেটা করা চলবে না। বস বাইরে আছে ঠিকই, কিন্তু একবার যখন বলেছে এখন ওকে মারা যাবে না, তার মানে মারা যাবে না। ওর কাছ থেকে যেভাবেই হোক কথা বার করতে হবে, জানতে হবে ওদের আসল মাথাটাকে। লালু এগিয়ে গেল সামনে। তারপর অনিরুদ্ধর মাথার চুলটা টেনে ধরে তার মাথাটা তুলে আনলো মুখের সামনে। লালুর ভুঁড়ুর কাছে গোল স্টিলের একটা রিং ঝোলে। তার দোকানে দুটো গোল গোল কানের, আর তার মুখে দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই। মাথার মাঝখানে বেশ কয়েকটা খাড়া খাড়া লাল রঙের চুল। মুখ থেকে সব সময় মদের গন্ধ বেরিয়ে আসছে। দুপাটি দাঁত লাল হয়ে গেছে। অদ্ভুত সেই দর্শনের মুখটা অনিরুদ্ধর একদম সামনে ফিস করে বলল, হে, তুই কি ভেবেছিস বলতো? তুই চুপ করে থাকবি আর আমরা সালা বসে বসে আঙুল চুষবো, তাই তো? তোর তো বাড়িতে বউ আছে, তারপর তোর সঙ্গে যে মালটা ঘুরে বেড়ায় সেটাও আছে। ওগুলোকে তুলে এনে তারপর... লালু যে ইঙ্গিতটা করলো তা বুঝে নিতে অনিরুদ্ধর খুব বেশি সময় লাগলো না। অনিরুদ্ধ একই রকম ভাবে তার দিকে তাকালো। অনিরুদ্ধর কপালের ঠিক মাঝখান থেকে একটা রক্তের ধারা নাক বেয়ে নামছে নিচের দিকে। এখন যা বলার বল, যা করার কর। একবার অনির্বাণ খবর পাক আমি এখানে আছি, যদি জানে, তারপর দেখবি তোদের এই সব কটাকে কুকুরের মতো এখানেই ফেলে মারবে। কি বললি? তাই নাকি? তাহলে ডাক তোর অনির্বাণকে। কালু, তাহলে ওকে একটা মোবাইল দিয়ে দাও, অনির্বাণকে ডাকুক। আমরা তো এখানে অপেক্ষা করি, তারপর দেখি কে আসে। ভুলু হাসতে লাগলো। কালু কিন্তু হাসলো না। সে পেছনের দিকে ঘুরে গুন্ডাটার গালে একটা থাপ্পড় মেরে বলল, শুয়োরের বাচ্চা, সবকিছু নিয়ে মজা নয়। অনির্বাণ কে তুই জানিস? লালুর মুখে হঠাৎ অনির্বাণের এমন একটা কথা শুনে অনিরুদ্ধ একটু অবাক হলো। বাকি গুন্ডাগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। লালুর যেন কিছু একটা মনে পড়েছে এমন ভেবে সে বলল, মনে আছে। একবার আমাদের গোটা দলটাকে ডকের কাছে পুলিশ ধরেছিল। সেবার পুলিশের হাত থেকে আমি আর কালু খুব সহজে পালিয়ে বেরিয়ে আসছিলাম, কিন্তু বাকি সবাইকে পুলিশ ধরেছিল। আর এই অনির্বাণের জন্যই আমার কপালের এই কাটা দাগটা। লালু কপালের কাটা দাগে হাত বোলায়। বাকি গুন্ডাগুলো তখন ভয়ে চুপ করে গেছে। অনিরুদ্ধ সেই ফাঁকে হাহা করে হেসে উঠল এবং বলল, যার কথা শুনে তোদের হাসি থেমে গেল, সে যদি একবার এসে দাঁড়ায় তাহলে কি হবে বলতো? আমায় ফোন দিতে হবে না, একটা কাজ কর, আমি নম্বর বলছি, তোরাই ডায়াল কর। ডায়াল করে শুধু বল যে আমি এখানে আছি। তারপর দেখ, এই গোটা জায়গাটা 2 ঘন্টার মধ্যে ছাই হয়ে যাবে। লালু একবার তাকালো অনিরুদ্ধর দিকে।
তারপর ওদের ইশারা করে বলল, ওই মালটাকে মার, আরো মার, কথা বার কর, যদি অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরিয়ে আবার মার, কিন্তু দেখিস যেন মরে না যায়। কথা বার কর, আমার সব জানা চাই। কালু সেখান থেকে কাকে যেন ফোন করতে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটা গুন্ডা অন্য গুন্ডার দিকে তাকিয়ে বলল, যা সালা, ওই অনির্বাণ কি বলতো, যার কথা শুনে লালু ভাই পর্যন্ত ভয় পেয়ে গেল। কি জানে, আমি জানি না ভাই। যদি ওই অনির্বাণ সত্যি জানতে পারে ওর গায়ে আমরা এভাবে হাত দিয়েছি, আর তাহলে কি হবে বলো তো? অনিরুদ্ধ আবার হাসল। ওরা অনিরুদ্ধর দিকে বেশ তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু কেউ এগিয়ে এসে তাকে মারার সাহস আর করতে পারল না। অনির্বাণ যেভাবেই হোক, অমরেন্দ্র সান্যাল, ডাক্তার, এদের কিন্তু বাঁচাতেই হবে। এদের মধ্যে যদি কেউ একজন মারা যায় তাহলে কিন্তু গোটা প্ল্যানটা ভেস্তে যাবে। আমি সবটাই বুঝতে পারছি স্যার, কিন্তু সমস্ত ব্যাপারটা এখন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তার মধ্যেই অনিরুদ্ধ হঠাৎ করে হারিয়ে গিয়ে সমস্ত দিক কেমন যেন চেপে ধরেছে। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত এর পরের প্ল্যান আমরা কিচ্ছু ভাবতে পারছি না। ওদের ওপর নজর রাখা ছাড়া এখন তো আর আমাদের কিছু করার নেই। কিন্তু স্যার, আপনি তো এখন আমাদের বললেন না যে আসলে কেন আমরা এদের ওপর নজর রাখছি, এদের বাঁচানোর জন্য এত চেষ্টা আমরা কেন করছি। সঠিক সময় এলে জানতে পারবে অনির্বাণ। তুমি আমার উপর ভরসা রাখো। এমন কিছু আমি করব না যাতে তোমাদের কিংবা কলকাতা শহরের ক্ষতি হয়। যা করেছি ভালোর জন্যই করেছি। গোটা কলকাতা শহরটা ধীরে ধীরে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। একটা দল ধীরে ধীরে বড়লোক হয়ে উঠছে, আর একটা দল কিন্তু গরিব থেকেই যাচ্ছে। গোটা ব্যাপারটা আমাদের স্বাভাবিক করে আনতে হবে। অন্যায় বেড়ে ওঠার আসল কারণ কিন্তু হলো ওই ক্ষমতা আর টাকা। ওই দুটোর জন্যই আমাদের সমস্ত কিছু করা। কিন্তু ওদের দিয়ে কি করতে চাইছেন আপনি? আর আপনি বলেছিলেন এদেরকে আপনি রাজনীতিতে কোনোভাবে কাজে লাগাতে চান, কিন্তু এরা কেউ রাজনীতিতে আপনাকে সাহায্য করবে বলে তো মনে হয় না। তাছাড়া আপনি তো রাজনীতির লোক নন, তাহলে আপনি এইসবের মধ্যে? ঘরের মধ্যে অনির্বাণ আর ওই লোকটা ছাড়া অন্য কেউ নেই। অনির্বাণ চুপ করে বসে রইল। লোকটা চেয়ার ছেড়ে উঠে অনির্বাণের একদম সামনে টেবিলের ওপর দুটো হাত রেখে গম্ভীর গলায় বলল, রাজনীতি অত সোজা ব্যাপার নয় অনির্বাণ। তুমি সৎ পুলিশ অফিসার, তা আমার প্রথম কথাতেই মনে হয়েছে। তুমি কোনো কিছু না ভেবে নিজের কর্তব্য করতে পারো, আর তাই তোমায় আমি এই কাজে বেছে নিয়েছি। আমাদের সঙ্গে আরো অনেকেই আছে, তবে এখন তারা সামনে আসতে পারবে না। সঠিক সময়ে তারা ঠিক সামনে আসবে। তবে মনে রেখো, ওদের উপর আমাদের সমস্ত কিছু নির্ভর করছে। আমার এখন প্রথম লক্ষ্য হচ্ছে অনিরুদ্ধকে খুঁজে বার করা, তারপরে বাকি সমস্ত কিছু দেখব। অনির্বাণ, তোমার বাবাকে আমি খুব কাছ থেকে চিনতাম, তার কথা আমি এখনো ভুলিনি। তুমি হয়তো ততটাও ভালো জানো না। আমি যে সময় তোমার বাবার সামনে ছিলাম সে সময় আমার কাছে তেমন কিছুই ছিল না। এসব কথা তোমায় পরে এক সময় বলবো, এখন এসব বলার মতো সময় নেই। তুমি খোঁজ চালাও। কালু আর লালু এই দুটো হলো মোহনলালের কলকাতার ডান হাত আর বা হাত। এই দুজনেই এখন সমস্ত কিছু চালাচ্ছে। মোহনলাল কলকাতায় বাইরে আছে, এটাই সঠিক সময়। এর মধ্যেই আমাদের সবকিছু করতে হবে। কিন্তু মনে করুন, যদি এদের মধ্যে একজন, মানে এই ডাক্তার আর অমরেন্দ্র সান্যাল, যদি এদের একজনেরও কারুর ক্ষতি হয়ে যায়, তাহলে? রাজনীতিতে অনেকগুলো প্ল্যান একসঙ্গে করে রাখতে হয় অনির্বাণ। একটা কাজে না লাগলে আরেকটা ঠিক কাজে লাগবে। আমারও তেমন ভাবা আছে। ভোট কিন্তু আর বেশি দেরি নেই, মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে সমস্ত কিছু আমাদের গুছিয়ে নিতে হবে। অনির্বাণ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা গম্ভীর গলায় কেউ বলে উঠল, ইন্সপেক্টর, তোমার ঘোড়া যে এখন আমার হাতে। ঘোড়াকে আমি যেভাবে চালাবো সে কিন্তু সেইভাবেই চলবে, তাই সাবধান। এই দাবার ছকে তোমাকে যে চালাচ্ছে সেই রাজা এবং মন্ত্রী
এই দুজনকে তুমি কিন্তু এখনো ভালোভাবে চিনতে পারোনি। আমি কাকে চিনি আর না চিনি সেটা তোমার না ভাবলেও চলবে বাছা, কিন্তু আমার জন্য তুমি এত ভাবছো যখন, তোমার নামটা কি আমি জানতে পারি? আমার নাম সঠিক সময় এলে জানতে পারবি, তবে তোর লোকেদের ওপর আমাদের কিন্তু ঠিক নজর রয়েছে। অমরেন্দ্র সান্যাল যে হাসপাতালে রয়েছে তার বাইরে তোমার একজন লোক রয়েছে। সে কিন্তু মাঝে মাঝেই হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে উল্টো দিকের দোকানে যায়, সেখানে গিয়ে মাঝে মাঝে চা খায়, তারপর কিছুক্ষণ বসে এবং তারপর আবার হাসপাতালে ফিরে যায়। তারপর মনে কর যেখানে ওই ডাক্তার আর তোর বাপ। ও আচ্ছা আচ্ছা, ওই খবরটা তোমায় দিয়ে রাখি। ডাক্তার কিন্তু মত বদলাতে পারে, মানে কিভাবে বদলাবে সেটা তোমাকে বলবো না, সেটা তুমি খুঁজে বার করো। ডাক্তার তার কম্পাউন্ডার ওই দীনেশ নামের ছেলেটাকে বোধহয় একটু বেশি ভালোবাসে। একা মানুষ, এতদিন ধরে একটা ছেলে তার কাছে রয়েছে, এটা তো স্বাভাবিক, তাই না? কি করা যাবে বলো, মানুষ তো। সে ডাক্তার যে মানুষ সেটা আমি ভালোভাবেই জানি, আর তুমি যে মানুষ নও সেটাও আমি ভালোভাবে জানি, কিন্তু আমায় এখন ফোন করার আসল কারণটা কি? অনিরুদ্ধ কোথায়? তোমার বুদ্ধি আছে ইন্সপেক্টর, তোমার বন্ধু আমাদের কাছেই আছে, কিন্তু লোকটা বড্ড একগুঁয়ে, বুঝলে? তোমার বন্ধু বলে কথা, তাই সহজে ভাঙতে চায় না। তবে তাকে কিভাবে ভাঙতে হবে সে কথা আমি জানি। তোমার বন্ধু না ভাঙলে তার বউ রয়েছে, তার বাড়ির অন্য লোক রয়েছে, তাদের ক্ষতি তো আমরা চাইলেই করতে পারি, তাই না? আর তখন তার কাছে অন্য কোনো রাস্তাও থাকবে না। খবরদার, সঞ্চারী কিংবা ভাস্করের যদি কিছু হয় তাহলে কিন্তু। ইন্সপেক্টর, এত জোরে কথা বলা আমার পছন্দ নয়। আমি আস্তে আস্তে কথা বলি আর আস্তে আস্তে কথা শুনতে ভালোবাসি। এবার কাজের কথা বলি। তুমি যা করতে চলেছ সমস্ত কিছু ছেড়ে দাও। অমরেন্দ্র সান্যাল, ডাক্তার এবং আরও একজন রয়েছে যাকে নিয়ে তোমার কাছে এখন যে বসে রয়েছে, সে এবং তার দল 6 মাস পরে ভোটে আমাদের বিরুদ্ধে লড়তে চাইছে। আমাদের বিরুদ্ধে মানে বুঝতেই পারছো কার কথা বলছি। ক্ষমতা ছিনিয়ে নেওয়া অত সোজা নয় ইন্সপেক্টর। গোটা কলকাতা শহর আমরা জ্বালিয়ে দেব, কিন্তু আমাদের বিরুদ্ধে কাউকে এখানে মাথা তুলতে দেব না, এটা যেন মনে থাকে। এই কথায় অনির্বাণ কিছু না বলে একবার ঘরের মধ্যে চেয়ারে বসে থাকা লোকটার দিকে তাকালো, তারপর বলল, মানে ওই অমরেন্দ্র সান্যাল, ওই ডাক্তার এবং আরো কেউ আছে যাকে ওরা সামনে ভোটে দাঁড় করাতে চাইছে, রাজনীতির গুটি হিসাবে খেলতে চাইছেন তো? আগেই বলেছি তোমার মাথায় বুদ্ধি আছে। কেন শুধু শুধু ওই সাধারণ মানুষগুলোকে টেনে এমন বিপদে ফেলো বলো তো? ওরা তো নিজের মতো ভালোই ছিল, আমাদেরও কোনো সমস্যা ছিল না, ওদেরও কোনো প্রাণের ঝুঁকি ছিল না। নিজেদের লাভের জন্য কেউ ওদের গুটি হিসাবে দাবার বোর্ডে নামাতে চাইছে, তাই তোমায় সাবধান করে রাখলাম, ওদের পাতা ফাঁদে পা দিও না। সব মানুষের মধ্যেই কিন্তু একটা রাক্ষস থাকে ইন্সপেক্টর। আমরা টাকার জন্য কাজ করি, আর অনেকে কাজ করে ক্ষমতার জন্য। যদি তুমি চাও তবে তোমায় আমি অনিরুদ্ধর খবর দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। অনির্বাণ মোবাইলটা নিয়ে ঘরের একপাশে চলে এসেছিল, এবার শান্ত গলাতেই বলল, কি কাজ? এই তো ভালো ছেলের মতো কথা। তোমার নাম আমি অনেক শুনেছি ইন্সপেক্টর, তোমার সঙ্গে আমার একবার দেখাও হয়েছে, সে কথা তুমি ভুলে গেলেও আমি ভুলবো না। তবে সেসব দিনের কথা আমি চাইলেই ভুলে যেতে পারি। তোমায় শুধু আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এরপর অপর প্রান্ত থেকে লোকটা অনির্বাণকে বেশ কিছু কথা বলল। তারপর অনির্বাণ ফোনটা কেটে আবার চেয়ারের কাছে আসতেই লোকটা বলল, কে?
তার আগে আপনি বলুন, ওই আপনার দুজনকে এবং আরও একজনকে আপনি 6 মাস পরে ভোটে কাজে লাগাতে চাইছেন কেন? অনির্বাণের সামনে বসে থাকা লোকটা এবার চমকে উঠল। তারপর সামান্য হেসে বলল, অনির্বাণ, পরিবর্তন করতে গেলে অনেক কিছুই করতে হয়, আর মনে করো এটাই সেই পরিবর্তনের প্রথম একটা ধাপ মাত্র। ক্ষমতার হাত বদল হলে অনেক কিছুই বদলে যাবে। সেটা হবে যখন আমি তোমায় এই গোটা কলকাতা শহরের দায়িত্ব দেব। তুমি শুধু আমার একটা কাজ করো। অনির্বাণ এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল লোকটার দিকে। তারপর বলল, স্যার, আমার নাম অনির্বাণ ভট্টাচার্য। আমি কিন্তু কখনো শত্রুদের সঙ্গে আপোষ করিনি এবং বন্ধুদের কখনো সামান্য ক্ষতিও হতে দিইনি। যদি আমার কখনো মনে হয় আপনি যা করছেন তা ভুল, সেই মুহূর্ত থেকে কিন্তু আমি আর আপনাকে সাহায্য করব না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনির্বাণের দিকে। অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে বাইরের দিকে হাঁটতে শুরু করল। ডাক্তারবাবু, দেখুন না, যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। পুলিশের ব্যাপারটা না হয় আমি সামনে নেব। তখনই হাসপাতালের ভেতরে এসে ঢুকল সুমিত। সে এগিয়ে গেল ডাক্তারের দিকে। ডাক্তার তার দিকে একবার তাকালো। তার গায়ে পুলিশের পোশাক। তাকে দেখেই ডাক্তার বলল, ইন্সপেক্টর, ছেলেটাকে এখানে আমি ভর্তি করেছি। তার অপারেশন করাটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু কেউ রাজি হচ্ছে না এখানে। ডাক্তারবাবু ঠিক কথা বলছেন, উনি এখানে ভর্তি আছে, অথচ আপনারা তার কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমাদের ওপর চেঁচামেচি করে কোনো লাভ নেই। উপর মহল থেকে নির্দেশ আছে, তাদের কথা ছাড়া আমরা ছেলেটার কোনো চিকিৎসাই করতে পারবো না। সবই তো বোঝেন, সরকারি হাসপাতাল মানেই সমস্ত ব্যবস্থা উপর মহলের হাতে। তাদের নির্দেশ ছাড়া কিছুই করা যাবে না। কিন্তু এর মধ্যে যদি ছেলেটার কিছু হয়ে যায়, তখন যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব আমাদের নয়। ওনাকে তো আমি বললাম পুলিশের সাহায্য নিতে। আপনারা ওপর মহলের হাসপাতালে সিইওর সাথে কথা বলুন, তারপর তিনি যা ভালো বুঝবেন তাই হবে। কিন্তু ইন্সপেক্টর, ততক্ষণে দেরি হয়ে যাবে। ছেলেটার খুব দ্রুত অপারেশন করাটা দরকার। গুলিটা তার পিঠে লেগেছে, গুলিটা পিঠের ভেতরেই আছে। আমার কিন্তু এবার খুব বেশ ভয় লাগছে। বেশ, কার সাথে কথা বলতে হবে চলুন, কিন্তু এর মধ্যে যদি ছেলেটার কিছু হয়ে যায় তার সমস্ত দায় কিন্তু আপনাকে নিতে হবে। আমায় ভয় দেখাচ্ছেন? আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হাসপাতালের ডাক্তার একজনকে ডেকে দিয়ে চলে গেল। সুমিত রাগে ফুঁসে উঠল, কিন্তু কিছুই করার নেই। অনির্বাণ তাকে বারবার বলে দিয়েছে হাসপাতালে যেন কোনো ঝামেলা না হয়, সেটা দেখার দায়িত্ব তার। ডাক্তার আর সুমিত ওই ওয়ার্ড বয়ের সাথে উপরে গেল। সেখানে একজন মহিলা বসে রয়েছে। ভিতরে ঢুকতেই তিনি বলে উঠলেন, কি ব্যাপার বলুন তো? একটা পেশেন্ট ভর্তি হয়েছে এখানে, কিন্তু তার কোনোই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার পিঠে গুলি লেগেছে, সেটা বার করতে হবে। এতবার করে বলার পরেও আপনাদের এমন। ও আচ্ছা, এই ব্যাপার। পিঠে গুলি লেগেছে, নিশ্চয়ই কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিল। পুলিশ যখন এসেছে তখন কিছু তো একটা অ্যাকশন আমাদের নিতেই হবে, না হলে তো আবার আপনারাই বলবেন আমাদের হাসপাতালের ব্যবস্থা নাকি ভালো নয়। ঠিক আছে, আমি আপনাকে একজনের কাছে পাঠাচ্ছি, তার সঙ্গে কথা বলে। ডাক্তার আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না। চড়া গলায় বলে উঠল, আপনারা কি মানুষ না অন্য কিছু? ছেলেটা মরে যাবে, আমি তার অবস্থা দেখেছি। আমি একজন ডাক্তার, আমার নাম বিনয় সামন্ত। ডাক্তারবাবু, যদি বলি আপনার জন্যই এই সমস্ত কিছু হচ্ছে, মানে আপনি যদি আগে আগে সবার সঙ্গে কথা বলতেন এবং যা ব্যবস্থা নেওয়া সেটা নিতেন, তাহলে তো আর এই সমস্যাটা হতো না। ডাক্তার অবাক হয়ে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলার দুটো চোখে যেন একটা ইশারা। সেটা ডাক্তার বুঝতে পারলেও সুমিত বুঝতে পারল না। তাই সে বলল, ডাক্তারবাবু চলুন, এদের কি ব্যবস্থা নিতে হয় সেটা আমি দেখছি। ছেলেটার যদি কিছু হয় তাহলেই গোটা হাসপাতালে সব লোকেদের আমি দেখে নেব। শুধুমাত্র একটা কারণেই আমি চুপ করে আছি। হাসপাতালের ডাক্তার অনেক দেরি করে এলো। ডক্টর বিনয় সামন্ত তখন ভীষণ ভেঙে পড়েছে। একটা চেয়ারে বসে সে কাঁপা কাঁপা গলায় হাত জোর করে সুমিতের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, কিছু একটা করুন। আমার জন্যই ওর গুলি লেগেছে। সেদিন রাতে কি হয়েছিল তা আপনি পুলিশের কাছে বলেছেন ডাক্তারবাবু? কিন্তু তাদের মধ্যে তো আপনি কারোর মুখ দেখেননি, তাই না? দেখেছি, একজনের মুখ আমি দেখেছি।
তাকে দেখলে আমি চিনতে পারবো, কিন্তু তাকে কখনোই আগে আমি দেখিনি। ডাক্তারবাবুর কাঁধে একটা হাত রেখে সুমিত বলল, ডাক্তারবাবু আপনি ভেঙে পড়বেন না, যাই হয়ে যাক না কেন আমরা ঠিক কোনো একটা উপায় বের করবই। ওরা নিচে নেমে এলো। যে ঘরের বিছানায় দীনেশকে রাখা হয়েছে সেই ঘরের বিছানার কাছে বেশ কিছু লোক জড়ো হয়েছে। ব্যাপারটা দেখেই ডাক্তারের বুকের ভেতর কেমন একটা করে উঠল। তিনি তাড়াতাড়ি এগিয়ে গেলেন সেই দিকে। তাকে এগোতে দেখে সেই স্বাস্থ্যকর্মীটা বলল, তখনই আপনাকে বললাম টাকাটার ব্যবস্থা করুন, তাহলে আমি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু আপনি তো শুনলেন না। দৌড়াদৌড়ি করে কি কিছু করতে পারলেন? ছেলেটা সেই বেডেই মারা গেল। কথাটা ডাক্তার আর সুমিতের কানে যেন আগুনের শিখার মতো লক লক করে উঠল। তাড়াতাড়ি সে এগিয়ে গেল বেডের দিকে। বিছানার ওপর চোখ বন্ধ করে শুয়ে রয়েছে দীনেশ। দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাক্তার এক নজর দেখেই বুঝতে পারল তার শরীরে আর প্রাণ নেই। ডাক্তার হুমড়ি খেয়ে পড়ল দীনেশের শরীরের ওপর। ডাক্তার কাঁদতে কাঁদতে বলল, দিনেশ, দিনেশ, কথা বলবি না? একবার কথা বল, না হলে তোর বাড়ির লোকেদের আমি কি বলবো? দিনেশ, কথা বল দিনেশ। সুমিত পাথরের মতো দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর সঙ্গে সঙ্গে সে বাইরের দিকে চলে গেল। ডাক্তার তখন দীনেশের শরীরের ওপর হুমড়ি খেয়ে পড়ে অঝোর নয়নে কেঁদে চলেছে। তার মুখে সবসময় একটা হাসি লেগে থাকতো, তার মুখে এখন খেলা করছে চোখের জল। হাউমাউ করে কাঁদছেন তিনি। আশেপাশের লোকেরা অবাক হয়ে তাকে দেখছে। তাদের মধ্যে দু একজন ডাক্তারকে চিনত। তারা এগিয়ে এসে ডাক্তারকে তুলে পাশের একটা চেয়ারে বসালো। পাশ থেকে একজন বলল, কি অবস্থা দেখেছো? এই ডাক্তারবাবুকে আমি চিনি। কত কম টাকায় লোকের সেবা করে, কত কম টাকায় ওষুধ দেয়, আর আজ তারই কম্পাউন্ডারের এমন অবস্থা। ছেলেটাকে বাঁচাতে পারলো না, হায় রে। কথাগুলো যেন ডাক্তারের বুকের ভেতর গিয়ে বেঁধেছিল। তিনি যদি ওই লোকগুলোর কথা শুনে নিতেন তাহলে হয়তো এমন কিছু হতো না। তার জন্যই আজ দীনেশ মরেছে। তিনি চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। সেই স্বাস্থ্যকর্মী তার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, ডাক্তার, এখনো সময় আছে, কিন্তু ওদের কথায় রাজি হয়ে যান, নইলে এরপর কিন্তু এমন অবস্থা আপনারও হবে। কথাটা শুনে ডাক্তার রাগে নিজেকে সামলাতে পারলেন না। স্বাস্থ্যকর্মীর গলার কলারটা ধরে তিনি ঝাঁকাতে ঝাঁকাতে তাকে বললেন, তুমি ওদের মতো বিক্রি হয়ে গেছো, বিক্রি হয়ে গেছো। আর তিনি নিজেকে সামলে রাখতে পারলেন না। আবার জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। পড়ার সময় তার মাথাটা ঢুকে গেল মেঝের ওপর। হই হই করে কয়েকজন লোক ছুটে এলো চারদিক থেকে। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগেই দেখতে পেলেন সুমিত ছুটে আসছে তার দিকে। অমরেন্দ্র সান্যাল আজ একটু সুস্থ বোধ করছিলেন। হাতের ব্যথাটা ছাড়া শরীরে আর কোনো সমস্যা তার নেই। দুপুরে নার্স কিন্তু তাকে শুধু ডালের জল আর সাদা ভাত দেয়নি, তার সঙ্গে আরও বেশ কিছু দিয়েছিল। এমনকি রাতে অমরেন্দ্রবাবু কি খেতে চায় সে কথাও জিজ্ঞেস করেছিল। দামি নার্সিংহোমে ভর্তি থাকার এই একটা সুবিধা, যদিও এটা নার্সিংহোম বলে মনে হয় না, তবে অমরেন্দ্রবাবু বেশ কিছু কাজ আটকে আছে। যদিও তার অবর্তমানে তার পার্টনারই সমস্ত কাজ দেখাশোনা করবে, সেই কথা তিনি জানেন। ইচ্ছে করে এই পার্টনারের কথা তিনি বাইরের কাউকে কখনো জানায়নি, কিন্তু তার সঙ্গেও তিনি যোগাযোগ করতে পারছেন না। এখানে ফোন অ্যালাউ করা হচ্ছে না। এর মধ্যে দুবার বডিগার্ডরা ভেতরে এসে তাকে দেখে গিয়েছে। অমরেন্দ্রবাবু তাদের বারবার সাবধানে থাকতে বলেছে। সেই সময় নার্স আবার এসে ঘরে ঢুকলো, আর তার সঙ্গে ঢুকলো একজন ডাক্তার। ডাক্তারটা বলল, এখন কেমন আছেন মিস্টার সান্যাল? আগের থেকে একটু বেটার মনে হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু আমি ছুটি কবে পাবো? আর মানে এভাবে তো আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, বুঝতেই পারছেন এভাবে থাকার অভ্যাস আমার নেই। বেশি দিন আটকে রাখবো না আপনাকে, আর 2 দিন এখানে থাকুন, তারপর না হয় আপনি বাড়িতে ফিরে যাবেন। তবে বাড়িতে গেলেও কিন্তু কয়েকটা দিন রেস্ট নেওয়া প্রয়োজন আছে,
গুলিটা হাতে লাগলেও ক্ষত কিন্তু বেশ খানিকটা হয়েছে। তাতেই আপনার হাতের ব্যথাটা কিন্তু বেশ কিছুদিন থাকবে। ওষুধগুলো কিন্তু নিতে হবে, আর আপনার কিন্তু একান্তই রেস্ট প্রয়োজন, মাথা থাকে যেন। চলাফেরা এমনকি বেশি চিন্তা ভাবনা করা, উত্তেজিত হওয়াও বারণ। এমন কিছু না করা যাতে প্রেশার বাড়ে। তাছাড়া এইসব নিয়মকানুন না মেনে এদিক ওদিক করলেই কিন্তু সমস্যা হতে পারে। অমরেন্দ্র সান্যাল রাগ করতে গিয়েও রাগলেন না। তিনি শান্ত গলাতে বললেন, আপনাদের হাসপাতালের সমস্ত নার্সে কি এমন রাগি রাগি মুখে থাকে? মানে একটু হাসি নেই, তাছাড়া সবসময় এমন একটা ভাব যেন আমি জেলখানায় বন্দি। ডাক্তারবাবু অমরেন্দ্র সান্যালের কথা শুনে হেসে উঠে বললেন, আপনি ভুল করছেন, কিন্তু আমাদের এখানে নার্সটা কিন্তু খুব ভালো, কারণ নার্সদের নিয়ে কিন্তু কোনো খারাপ রিপোর্ট কখনো নেই। আর আপনাকে যে নার্স দেওয়া হয়েছে সে তো খুবই দক্ষ এবং ভালো, কারণ আজ যেই রোগীকে দেখার ভার সে পেয়েছে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে তবেই এখান থেকে বাড়িতে ফিরে গেছে, আর সবাই কিন্তু তার প্রশংসা করেছে। তবে বুঝতে পারছি আপনাকে একটু বেঁধে রাখছে, তাই আপনার এত রাগ হচ্ছে। তবে সবটাই কিন্তু আপনারই জন্য। আমি এখন চলি, আবার সন্ধ্যের দিকে একবার আসবো। হ্যাঁ, আসি। ডাক্তার অমরেন্দ্র বাবুকে একটা ওষুধ দিল। তারপর সেও ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় অমরেন্দ্র সান্যালের কি মনে হতে তাকে বলে, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নিবেদিতা রায়। এখানে সবাই নার্স দিদি এই সমস্ত বলেই ডাকে। নাম ধরে সহজে কেউ ডাকে না, তাই ওটা আর কাউকে। আপনি বিশ্রাম করুন, আমি আবার ঘন্টাখানেক পরে এসে আপনার খোঁজ নেব। অমরেন্দ্র বাবু বিছানায় চোখ বুঝলেন। নিবেদিতা নামের নার্সের ডিউটি শেষ। অমরেন্দ্রবাবুকে ওষুধ দিয়ে ঘন্টাখানেকের জন্য সে বাড়িতে ফিরে গিয়েছিল নার্সিং হোম থেকে। তার বাড়ি খুব বেশি দূরে নয়, বড় রাস্তায় এবং বড় বাজার থেকে একটু ভেতরের দিকে। ছোট্ট গলির ভেতর একটা বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকেন। সে আর তার 12 বছরের ছেলে তন্ময়। প্রতিদিন এই সময় সে একবার বাড়িতে ফিরে আসে অল্প সময়ের জন্য। এই নার্সিং হোমে সে প্রায় প্রথম থেকেই কাজ করছে বলেই একটু আধটু সময় পেলেই তন্ময়ের খাবারটা সে দিয়ে যায়, তারপর আবার ফিরে যায় নার্সিং হোমে। আজ ঘরের দরজার কাছে এসে দেখলো দরজাটা খোলা। প্রতিদিন দরজা বন্ধ থাকে, তাতেই সে খানিকটা অবাক হলো। ছেলের নাম ধরে ডাকতে ডাকতে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই বুঝতে পারল ভিতরের ঘরটা অন্ধকার। অন্ধকারের মধ্যেই একটা অদ্ভুত হাসির শব্দ সে শুনতে পেল। দরজার পাশেই লাইটের সুইচ। লাইট জ্বালাতেই তার হাতে থাকা খাবারের প্যাকেটটা শব্দ করে মাটিতে পড়ে গেল। চিৎকার করে উঠতে গিয়েও সে পারল না। একটা হাত পেছন থেকে এসে তার মুখ চেপে ধরল। বিস্ফারিত ও ভয়ার্ত চোখে সে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। ঘরের ঠিক মাঝখানে একটা চেয়ার পেতে বসে রয়েছে একটা মোটা সোটা কালো রঙের দশাশয়ী চেহারার লোক। তার ঠিক কোলের কাছে বসে রয়েছে তার 12 বছরের ছেলে। একটা ধারালো চকচকে ছুরি তন্ময়ের গালের কাছে ধরা আছে। ছেলেটা ভয়ে ঠকঠক করে কাঁপছে, কিন্তু মুখে কিছু বলছে না। নিবেদিতার কানের কাছে এসে কেউ যেন বলল, হ্যাঁ, একদম চুপ। যদি একটা শব্দ গলা থেকে বেরোয় তাহলে এখানে তোকে আর তোর ছেলেকে গলার নলি কেটে রেখে যাব। কাকপক্ষিতেও কিন্তু টের পাবো না। কথাটা বলার পরে লোকটা তার মুখ ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ঘরের চারপাশে তাকিয়ে নিবেদিতা দেখতে পেল ঘরের মধ্যে 3-4 জন লোক। লোকগুলো যে ভালো লোক নয় সেটা এক নজর দেখেই বোঝা যায়। কারোর হাতে ছুরি, কারোর কোমরে গোঁজা রিভলভার। চেয়ারে বসে থাকা লোকটা এবার গম্ভীর গলায় বলে উঠল, অনেক কাজ করেছো তাই না? অনেক সেবা করেছো ওই অমরেন্দ্রর, কিন্তু এবার যে নিজের সেবা করতে হবে, নিজের ছেলেটাকে বাঁচাতে হবে তো। লোকটা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। আর লোকটা ছেলেটাকে ছেড়ে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে জড়িয়ে ধরল নিবেদিতাকে। নিবেদিতা তাকে জড়িয়ে ধরল। লোকটার দিকে তাকিয়ে নিবেদিতা বলল, কি আপনারা এইভাবে কেন আমার বাড়িতে ঢুকেছেন? ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের, খুব বেশি বড় না, ছোট্ট।
যে অমরেন্দ্র সান্যালকে এভাবে এতদিন বাঁচিয়ে রেখেছ তাকে এবার মারতে হবে। কিভাবে মারতে হবে, কখন মারতে হবে, সব কিছু আমি ঠিক সময়ে বলে দেব। কিন্তু যদি সেটা না হয় তাহলে তোমার ছেলেকে কিন্তু আর জীবিত খুঁজে পাবে না। এবার আমরা কিছু করলাম না, তবে পরের বার কিন্তু ছাড়বো না। কিন্তু এটা আমি কি করে করব? আমার কাজ রোগীকে বাঁচিয়ে তোলা, তাকে মারার কাজ তো আমার নয়। এবার না হয় সেটা করবে, তবে অকারণে করতে হবে না। এই কাজের জন্য তুমি 2 লাখ টাকা পাবে। যদি মনে হয় সেটা কম হচ্ছে তাহলে তার চেয়ে বেশিও দেব। এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন করে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকবে। প্রয়োজন হলে সেসব ব্যবস্থাও আমরা করে দেব। তবে কাজটা কিন্তু আমাদের করে দিতেই হবে। সমস্যাটা কি বলো তো? আমাদের লোক আশেপাশেই রয়েছে, তারাই তোমায় সব কথা বলে দেবে। শুধু পুলিশের পাহারা আর ওই 2টো বডিগার্ডের জন্য ঘরের ভেতরে আমাদের লোক সহজে ঢুকতে পারছে না। তাই এই কাজটা তোমাকেই করতে হবে। লোকটা তার ছুরিটা অদ্ভুতভাবে নিজের মুখের কাছে চেপে ধরল। তারপর 2টো দাঁতের মাঝে ছুরিটা চেপে ধরে উঠে দাঁড়িয়ে জামার কলার ঠিক করতে করতে বলল, কখন কিভাবে সব সময় মতো বলে দেব। তবে যদি কাজটা না হয় তাহলে কিন্তু মাথায় রেখো। অদ্ভুতভাবে লোকটা তাকালো নিবেদিতার দিকে। তারপর সকলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। কতক্ষণ নিবেদিতা তন্ময়কে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল তার মনে নেই। কাঁদতে কাঁদতে সে মেঝের ওপর বসে পড়ল। তন্ময় তার কাছে দাঁড়িয়ে তার চোখের জল মুছে দিতে লাগলো। তন্ময় বোবা, জন্ম থেকেই সে কথা বলতে পারে না। তবুও সে নিজের চেষ্টায় কিছু একটা বলে শান্ত করার চেষ্টা করতে লাগলো নিবেদিতাকে। কিন্তু তখনও সে জানে না সে কত বড় বিপদে ওরা পড়তে চলেছে। রাতের দিকে ভাস্কর ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায়। অনিরুদ্ধদা নেই, অনির্বাণও কোথায় গেছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এভাবে সারাদিন বাড়িতে চুপ করে বসে থাকা যায় না। ব্যালকনির কাছে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল সে। হঠাৎ করে দেখল রাস্তার কাছে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা তার দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তের জন্য ব্যাপারটা দেখল সে। তারপরে আবার তাকিয়ে দেখল না, লোকটা কোথাও নেই। তাহলে সে নিশ্চয়ই ভুল দেখেছে। কথাটা ভেবে ব্যালকনির অন্য প্রান্তে হাঁটতে শুরু করেছে। ঠিক তখনই কে যেন একটা এসে পড়ল ব্যালকনির কাছে। আবার তাকালো সে রাস্তার দিকে। না, কোথাও কেউ নেই। ব্যালকনির অল্প আলোতে সে দেখতে পেল ব্যালকনির মেঝেতে একপাশে একটা সাদা রঙের কি যেন পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে তুলল সেটা। একটা ইট দিয়ে জড়িয়ে রাখা একটা কাগজ, আর তাতে লেখা আছে, তোমাদের টিকটিকি আমাদের কাছে আছে, তাকে বাঁচাতে হলে। ভাস্কর অবাক হয়ে তাকিয়ে রইল কাগজটার দিকে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল একজনেরই কথা। অনির্বাণ ভট্টাচার্য? সে কি